আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আমরা একটা বাক্য অনেকবার শুনেছি, আসলেন, দেখলেন এবং জয় করলেন। আমি এখন যে আলোচনাটি করতে চাই, এই তৃতীয় শব্দটি জয় করলেন, এই শব্দটি আমি আমার আলোচনার বাইরে রাখতে চাই। আমি আজকের আলোচনার শিরোনাম করতে চাই, আসলেন, দেখলেন এবং দেখালেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে জয় করলেন শব্দটি দূরে রেখে দেখালেন শব্দটি আমি কেন প্রতিস্থাপন করলাম। আমি খুব সচেতনভাবে জয় করলেন শব্দটি দূরে রাখলাম, কারণ যাকে ঘিরে আজকের এই আলোচনা, তিনি জয় করলেন এই শব্দটি আমি এখনই ব্যবহার করতে চাই না। কারণ তাকে আরো অনেক মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে, তাকে আরো মনোনিবেশ করার প্রয়োজন আছে। গ্রহণযোগ্যতার দিক থেকে মানুষকে আরো বেশি আকর্ষিত হওয়ার যে সুযোগটি আছে, সেটি এখনই আমি লিমিট করতে চাই না। তার ব্যক্তিগত আচরণ, ভাবমূর্তি, আদর্শগত স্ফুরণ, এগুলো আরো পরিশীলিতভাবে উপস্থাপনের যে সুযোগটি দীর্ঘ সময় ধরে অবারিত থাকবে, সেই সুযোগটি এখনই আমরা সীমিত করে এক ধরনের স্তুতির বাক্য দিয়ে তাকে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করতে চাই না। বরঞ্চ আমরা তাকে সীমিত রেখে প্রয়োজনীয় হওয়াটুকু দিয়ে তার দমকে বাড়ানোর কাজটি যদি আমরা করি এবং তিনি যদি আরো অনেক মনোযোগ দেন, আরো অনেক মনোনিবেশ করেন, আরো অনেক পরিশীলিতভাবে তিনি তার কাজটি যদি অবিরতভাবে করতে সক্ষম হন, তাহলে কোনো এক সময় জনগণের স্বতঃস্ফূর্তভাবেই তাদের পক্ষ থেকে এই শব্দটি পাওয়া যাবে যে তিনি জয় করলেন। তো সে পর্যন্ত আমরা দেখালেন, আসলেন, দেখলেন এবং দেখালেন, এই বাক্যতেই সীমিত থাকি। আমি বলছিলাম জনাব তারেক রহমানের কথা। তিনি সদ্য আসলেন, তিনি দেখলেন এবং তিনি দেখালেন বলবো না, দেখাতে শুরু করলেন। এর মধ্যেই অনেক আনন্দের বিষয় আছে, অত্যন্ত দুর্ভাগ্যের, চরমতম দুর্ভাগ্যের বিষয় আছে। এবং এই আনন্দ এবং চরমতম দুর্ভাগ্যের এই সংমিশ্রণে তিনি কিভাবে দেখাচ্ছেন, সেটি আমরা একটু ছোট্ট করে দেখতে চাই। 2025 সালের 25 ডিসেম্বর বাংলাদেশের মানুষ ভিন্ন এক তারেক রহমানকে দেখল। তারেক রহমানকে ভার্চুয়ালি অনেকবার দেখা গেছে, সশরীরে দেখা গেল ওই দিন। আমরা জানি যে 17 বছর তারেক রহমান সাহেব বাধ্য হয়ে নির্বাসিত জীবনযাপন করেছেন। এখান থেকে প্রায় 8,000 মাইল দূরে শুধু লন্ডনে বসে তিনি বাংলাদেশকে দেখেছেন। বাংলাদেশের রাজনীতির একটি বৃহৎ অংশ তিনি পরিচালনা করেছেন। তিনি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত মনস্তাত্ত্বিক এবং লজিস্টিক সাপোর্ট তিনি সেখানে বসে অ্যারেঞ্জ করে দিয়েছেন। এটি শুধু বিএনপির নেতাকর্মীদের কথা না, 2024-এর আন্দোলনে সক্রিয়ভাবে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রায় প্রতিটি পক্ষই কোনো না কোনোভাবে এটি স্বীকার করেছেন যে এই 2024 সালের এই গণ আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার একটি জায়গায় ছিলেন তারেক রহমান। এটি আজকে বিএনপির রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী, তার প্রধান ডাক্তার শফিক একটি বক্তৃতায় বলেছেন এই আন্দোলনের গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড তারেক রহমান। এটি যে তরুণরা আন্দোলনের সবচেয়ে বেশি উজ্জ্বল ভূমিকা রেখেছে তারা স্বীকার করেছে। ভিপি নূর তো স্পষ্ট কোন কোন ক্যাটাগরিতে কিভাবে কিভাবে তারেক রহমান এই গণ আন্দোলনে তিনি সাপোর্ট দিয়েছেন, মনস্তাত্ত্বিক এবং লজিস্টিক, সেগুলো তিনি একটি তার বক্তৃতায় একেবারে পরিপূর্ণরূপে বলেছেন। আমরা এগুলো জানি। সেই তারেক রহমান সশরীরে দেশে আসার পরে কতগুলো ঘটনার মূল্যায়ন আমরা একটু নির্বহভাবে করার চেষ্টা করি। তার আগে একটু সঙ্গত কারণে বলে নেই, 2008 সালের সেপ্টেম্বর মাসে তারেক রহমান দেশান্তরিত হয়েছিলেন বা দেশান্তরিত হতে বাধ্য হয়েছিলেন। তারেক রহমান 2001 থেকে 2006 সালে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্র পরিচালনার নেপথ্যে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেই ভূমিকাটি প্রশংসিত হওয়া যতটুকু প্রয়োজন ছিল ততটুকু হয়নি। না হওয়ার কারণ সঙ্গত এরকমই যে
বিএনপি রাষ্ট্র পরিচালনার পাশাপাশি রাষ্ট্রের অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট, বিশেষ করে গণমাধ্যম, এগুলোকে পরিচালনা করতে বিএনপির এক ধরনের ব্যর্থতা আছে। ফলে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারেক রহমান রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্র কাঠামো বিনির্মাণে তিনি যে সাপোর্ট দিয়েছিলেন, গবেষণালব্ধ সাপোর্ট, এই বিষয়গুলো সম্যকভাবে জনগণের সামনে আসেনি। বরঞ্চ তারেক রহমানকে কেন্দ্র করে সিন্ডিকেশনের কথা, দুর্নীতির কথা, ক্ষমতার অপব্যবহারের কথা, এগুলোই সামনে এসেছে এবং সেগুলো বারবার বারবার বলতে বলতে জনগণের একটি বৃহৎ অংশের কাছে সেগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলা হয়েছিল। আমরা যদি আরো নির্মোহভাবে বলি এবং একটু সাহস করে বলি, তাহলে এটাও আমরা বলতে চাই যে তারেক রহমানের অ্যাসোসিয়েশন নিয়ে একটা বিতর্ক সে সময় ছিল এবং যে বিতর্ক কিছুদিন পর্যন্ত তারেক রহমানের গায়ে কলঙ্কের চাদর হিসাবে নানা পক্ষ থেকে তুলে দেওয়ার একটা চেষ্টাও ছিল। এই চেষ্টার বিপরীতে একটা আশাবাদও মানুষের মধ্যে ছিল। এই আশাবাদের পাশাপাশি মানুষের মধ্যে একটা সন্দেহ শঙ্কাও ছিল যে আমরা তারেক রহমানকে আবার দেখতে পাবো, সেই তারেক রহমান কেমন হবে। এই সন্দেহ যাদের মধ্যে ছিল, শঙ্কা যাদের মধ্যে ছিল, দ্বিধা যাদের মধ্যে ছিল, তাদের অনেকেরই চোখ কপালে উঠেছে। তারেক রহমানের তীব্র সমালোচনাকারী অনেকেই এখন কোনো প্রাপ্তির আশা ব্যতি রেখেই সঠিক জিনিসটি মূল্যায়ন করতে সক্ষম হচ্ছেন। তারা তারেক রহমানের নতুন ভিশন, তিনি যে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, সে সম্পর্কে তারা এক ধরনের আগ্রহ মনোভাব প্রকাশ করছেন। এটি নিশ্চয়ই তারেক রহমানের জন্য একটি ইতিবাচক দিক। আবার এর পাশাপাশি তারেক রহমানই বাংলাদেশে ডিফ্যাক্টো প্রধান চরিত্র রাজনীতির ক্ষেত্রে, এমনটি ভেবে ভবিষ্যৎ সুবিধার আশায় তার চতুর্পাশে লোভ এবং লাভের পিঁপড়াদেরও একটা বিস্তর তৎপরতা, এটি আমরা লক্ষ্য করছি। এমনটি যদি বলি নিশ্চয়ই কেউ আমাদেরকে অপরাধী ভাববেন না। যাক, সে আলোচনায় আমি পরে আসছি। তো 2008 সালে এই যে দেশ থেকে চলে যাওয়া তারেক রহমানকে যে যেভাবেই মূল্যায়ন করেন না কেন, 2025 সালের 25শে ডিসেম্বর পরে প্রায় সকলেরই, আমি ধরতে গেলে 100% মানুষের কথাই বলবো, যাদের মূল্যায়ন পরিবর্তিত হতে বাধ্য। তারেক রহমান দেশে ফিরে তার প্রিয় মাতৃভূমির মাটি স্পর্শ করলেন, আমরা দেখেছি। সেখানে তার আবেগটি, এটি অভিনয় নয়, এটি দীর্ঘদিনের মাটির স্পর্শ বঞ্চিত একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক বা নাগরিকের হৃদয়ের হাহাকারের প্রেক্ষিতে এক ধরনের আনন্দের স্ফুরণ, এক ধরনের স্বস্তির আবেগী প্রকাশ, এভাবেই আমরা বলতে পারি। তিনি মাত্র 17 মিনিটে তাকে সম্বর্ধনার জবাবে বক্তৃতা করেছেন। সেই বক্তৃতার মধ্যে একটি প্রতিহিংসার ভাষা ছিল না। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে যখন বক্তৃতা করেন, নিশ্চয়ই তার মেরুদণ্ডের হাড় তাকে 111 সরকারের সেই নিষ্ঠুরতা এবং সেই নিষ্ঠুরতা নিয়ে পরবর্তীতে হাসিনা সরকারের বদরসিকতা, এগুলো নিশ্চয়ই তার মনে কোণে কোথাও না কোথাও উদিত হয়েছিল। কিন্তু সেটিকে তিনি চেপে রেখে এক নতুন শান্তির ঐক্যের বাংলাদেশের বার্তা দিলেন। তিনি মার্টিন লুথার কিংকে রেফারেন্স দিয়ে বললেন আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটি কি তা নিয়ে অনেকেরই আগ্রহ আছে। সম্ভবত প্ল্যানটি আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। কিভাবে দৃশ্যমান হচ্ছে? তিনি ঝগড়ার বদলে ঐক্যের বার্তা দিলেন, তিনি প্রতিহিংসার বদলে শান্তির বার্তা দিলেন। তিনি তাকে যারা নিন্দামন্দ করেছে তাদেরকে প্রতিপক্ষ হওয়ার সুযোগ না দিয়ে বন্ধুত্বের চাদর দিয়ে কোলে টেনে নিলেন। এমন কয়েকটি ঘটনা আমরা দেখেছি এবং নিশ্চয়ই সেগুলো অনুপ্রাণিত হওয়ার মতো ঘটনা। বিশেষ করে তারেক রহমান রাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান হিসাবে তার রাষ্ট্রের নানা মতের নাগরিককে অ্যাকোমোডেট করা,
এবং তাদের অভিজ্ঞতা লব্ধ পরামর্শ গ্রহণ করা, এটি তার জন্য যে আবশ্যক সে বার্তাটি তিনি দিতে সক্ষম হয়েছেন। তবে এগুলো আমরা ইতিবাচক কথা বললাম, এরকম আরো অনেক কথা বলা যায়। তবে ওসমান হাদির মৃত্যুর দিনে কয়েকটি মিডিয়া এবং কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুর, হামলা এবং সেগুলোকে ধ্বংস করা বা ধ্বংস করতে উদ্যত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র কাঠামোয় যে সকল নাগরিকরা মত এবং পথের ভিন্নতা থাকা সত্ত্বেও বাংলাদেশকে একটি শক্তিশালী উদারমনা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান, সেই সকল পক্ষের নাগরিক সামাজিক ব্যক্তিত্বদের একটি সমর্থন বিএনপির দিকে যাওয়া শুরু হয়েছে। এটি যেমন ইতিবাচক এবং এটি যেমন অত্যন্ত সুখের খবর, আবার এর মধ্যে অনেক আশঙ্কার জিনিসও থাকে, শঙ্কার জিনিসও থাকে। এই যে বানের জলের মতো বিএনপিকে সমর্থন করার একটি প্রবাহ, এর মধ্যে অনেক কচুরিপানা, শ্যাওলা, ময়লা, ভাগাড়ের জিনিসও এই বানের জলে যেমন থাকে এরকম ঢুকে যাওয়ার একটা প্রবণতা, যেটি নিয়ে আমরা একটু শঙ্কা প্রকাশ করতে চাই এবং সংশ্লিষ্টদেরকে সতর্ক করতে চাই। আমরা যাদেরকে এখন তারেক রহমান এবং বিএনপির প্রশংসা করতে শুনি, তাদের অতীতটা একটু স্মরণ রাখতে চাই। যারা এর আগে বলেছিলেন প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, সেই সুমনের বিখ্যাত গানের কলি উদ্ধৃত করে, অশুদ্ধ উচ্চারণে এবং শব্দ ভাষা চেঞ্জ করে, এমনকি কবরে যেও তোমাকে চাই, ভাবখানা এরকম, তারা এখন বিএনপির এবং তারেক রহমানের প্রশংসা করেন এবং খুব বেশি কাছে ঘেঁষতে চান। সন্দেহের দৃষ্টিতে দেখার সুযোগ আছে, সতর্ক থাকার সুযোগ আছে। আমরা গত সোমবার ব্যবসায়ীদের একটি অনুষ্ঠান দেখেছি, বেগম জিয়ার জন্য শোক প্রকাশ করে একটি অনুষ্ঠান। আমরা নেগেটিভলি নিচ্ছি না, বেগম জিয়া যে মাত্রায় পৌঁছেছিলেন জাতীয় নেত্রী হিসাবে, তারেক রহমান বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে অনুমানযোগ্য চরিত্র। ফলে তাকে কেন্দ্র করে নানা শ্রেণী, নানা পেশার, নানা মতের মানুষ ঐক্যবদ্ধ হবেন, রাষ্ট্রকে সাপোর্ট দেবেন, এটা যেমন ইতিবাচক দিক আছে, তেমনি এই সন্দেহভাজন চরিত্রদের অতিরিক্ত আবেগ প্রকাশ করতে চাওয়া, এটিকে সুযোগের অসৎ ব্যবহার এভাবেই আমরা বিবেচনা করি। সাংবাদিকদের মধ্যে কাউকে কাউকে দেখছি বিএনপির থেকেও অতিরিক্ত বিএনপি হয়ে গেছেন। বুদ্ধিজীবী, শিক্ষক, সরকারি কর্মচারী, তাদের আচরণকে মনে হয় যেন বিএনপির পোক্ত লোকেরা অনেকে ভাবতে সন্দেহ করেন যে আমরা কি বিএনপি করি না, আমাদের থেকে ওরা বেশি বিএনপি করে, ভাবখানা এই পর্যায়ে পৌঁছেছে। আমরা সরকারি চাকরিজীবীদের সবসময় একটা সীমিত আচরণের মধ্যে থাকাটা রাষ্ট্রের প্রয়োজনে সঙ্গত মনে করি। এই সরকারি কর্মচারীদের উৎপাত বিগত দিনে অনেক সরকারকেই ক্ষতিগ্রস্ত করেছে। আমরা সেই জনতার মঞ্চ দেখেছি, সেই অভিজ্ঞতা থেকেই বলতে চাই, সরকারি কর্মকর্তারা সুনির্দিষ্ট আইন এবং নীতিমালার কেবলমাত্র সরকারি দায়িত্ব পালন করবেন। রাজনীতিতে অতিরিক্ত আগ্রহ কিংবা নাক গলানোর প্রচেষ্টা, এটি বদ উদ্দেশ্যে এই বিবেচনা করতে না পারলে সেটি দল হিসেবে বিএনপির জন্য ক্ষতির কারণ হবে, নেতা হিসেবে তারেক রহমানের জন্য সেটি ঝুঁকি বাড়াবে। এ কথাগুলো আমরা এক্ষুনি বলে রাখতে চাই। আমরা এই যে শাখা মৃগ, এক ডাল থেকে আর এক ডালে ঝাঁপিয়ে সুবিধা নেওয়া কিংবা কোনো একটি ডাল ভেঙে পড়ার উপক্রম হতেই তড়িৎ গতিতে অন্য একটি ডালে ঝুলে থাকার এই প্রবণতা আমরা শাখা মৃগের মধ্যে দেখি। আমরা বাদুরকে দেখি ডালে ডালে যেখানে সুবিধা হয় সেখানে ঝুলে থাকতে। আমরা সমাজের চরিত্রহীন মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে, তারা তাদের দেহ বিক্রি করে নিজেদের সুবিধা অর্জন করা, লাক্সারি জীবনযাপনের পরিস্থিতি তৈরি করা, এগুলোকে আমরা কথ্য ভাষায় কি বলি আমরা জানি। সেই ধরনের সেই বহুচারিণী, সেই বাঁদর, সেই শাখা মৃগদের উৎপাত বিএনপি এবং তারেক রহমানকে ঘিরে চতুর্দিকে একটি জাল বিস্তার করার প্রবণতা কিন্তু আমরা শঙ্কা প্রকাশ করছি, সতর্ক থাকার অনুরোধ করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আমার আলোচনার সমাপ্তি টানতে চাই একটি লেখা আপনাদেরকে পড়ে শুনিয়ে। এই লেখাকে কবিতা এবং লেখককে কেউ কবি বিবেচনা করবেন না, তাতে কবিতা এবং কবি দুটোরই নিদারুণ অবমাননা করা হবে।
লেখার শিরোনাম বেশ্যা বাদুর আর শাখা মৃগের বিপুল সমারোহ। এ শহরে শরীর বিকোয় বেশ, বিক্রেতাকে তোমরা বলো বেশ্যা, বারবনিতা পতিতা কলগার্ল এসব নাগরিক শব্দ। প্রাচীন সাহিত্যে গণিকা, সদ্য ক্ষয়িত সামাজিক শব্দ আবার কুলোটা। বাইজি এটা আবার বাদশাহী শব্দ, আরও আছে। পেশাগত পরিভাষায় যৌনকর্মী, কত কি তাচ্ছিল্য মাখা শব্দ। এই যে বিপুল কর্মচারী, ব্যবসায়ী, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিক্রির হাট, বিস্তর পণ্যের পসরা সাজানো, না চাইতেও গায়ে উঠে পড়া, বাহিয়া বাহিয়া উঠতে উদ্ধত স্বভাব। বাহাবাহিতে এরা আবার কেউ শিক্ষানবিশ নয়, এরা সব পাকা খেলোয়াড়। আগে উঠেছে, এখন শুধু মগডাল পাল্টায়, কোনো না কোনোভাবে এরা উঁচুতেই উঠে থাকে। শেওড়া গাছের ভূত, শয়তানের মতো। সহজেই এসব শাখা মৃগর ডাল পরিবর্তন করে, পাল্টায় গাছ, লাগলে পরে বন বা জঙ্গলও। এদের ভারে বৃক্ষ নুয়ে পড়ে, কখনো কখনো মুখ থুবড়ে শেকড় সহ চিৎপটাংও হয়। কিন্তু বাদুরগুলো আবার উড়াল দেয়, নতুন বন, বনের অন্য কোনো বৃক্ষ বা ডালের সন্ধানে। তাবৎ এত এত বেশ্যার বাজারে সতীত্ব রাখাই তো দায়। বেশ্যা বাদুর আর শাখা মৃগের এই বিপুল সমারোহে বিলুপ্তির দিকে অগ্রসরমান মনুষ্যত্বের অস্তিত্ব। ধন্যবাদ।